ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার। গণতন্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টা দেখতে রিপাবলিকান নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার। রেমিটেন্স সার্টিফিকেট দিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে গড়িমসির অভিযোগ প্রবাসীদের। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, ভোগান্তি বাড়লে চাপে পড়তে পারে রিজার্ভে, বলছেন অর্থনীতিবিদ। এবং অবৈধ স্থাপনা, নাব্য সংকটে মৃত প্রায় কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুরের নদ নদী, বন্ধ নৌরুট, ব্যাহত ফসল উৎপাদন, পরিকল্পনাতেই আটকে পানি উন্নয়ন বোর্ড। সকালের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভুলের জন্য অনুশোচনা ও ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। দলটির একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, উপযুক্ত পরিবেশ পেলে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণিত হলে ক্ষমা চাইতে আপত্তি নেই। একজন বিশ্লেষক মনে করেন, রাজনীতিতে সক্রিয় হতে শুধু ক্ষমা চাওয়াই নয়, নতুন নেতৃত্বে আসতে হবে আওয়ামী লীগকে। সানবির উপর জানাচ্ছেন বিস্তারিত। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করলে একথা জানান তিনি। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গুরুত্বপূর্ণ সংস্কার করে সরকার নির্বাচন আয়োজন করবে বলেও জানান তিনি। বাংলাদেশের সব সরকারের আমলেই মানবাধিকার অক্ষুণ্ণ থাকা উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র। বুধবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, ব্যক্তি যিনিই হন তার মানবাধিকার রক্ষা করতে হবে। Our position with respect to human rights in Bangladesh is the same under this government as it was under the previous government, is that we want to see the human rights of the Bangladeshi people upheld, full stop. জনভোগান্তি সৃষ্টি ও কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে, আন্দোলনে না জড়িয়ে দাবি দাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পুলিশের শীর্ষ পদে রদবদল আনা হয়েছে বলেও বুধবার প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ফরেন সার্ভিস একাডেমিতে চলমান বিক্ষোভগুলোতে সরকারের ভূমিকা নিয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে এটিকে দুঃখজনক উল্লেখ করে দুই উপদেষ্টা পরামর্শ দিলেন কোনো উস্কানিতে পা না দিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে। পাথর ছুঁড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে, এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে এবং আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করেই বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক এবং আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই রদবদল হলো পুলিশের শীর্ষ পদে। আইজিপি করা হয়েছে বাহারুল আলমকে আর ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী। চলমান পরিস্থিতির উন্নতি করতেই এমন পদক্ষেপ বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। দেশের যে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, এই বিষয়গুলো আরো জোরদার করার জন্য পুলিশে এই পরিবর্তনটা সরকার এনেছে এবং এছাড়াও প্রশাসন সহ আরো বিভিন্ন জায়গায় যেখানে স্থবিরতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রেও সরকার আরো কিছু পরিবর্তন নিয়ে আসবে। যেসব পোশাক কারখানা চালানোর মতো সক্ষমতা মালিকের নেই, সেগুলোর শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করে সরকার কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী আয় করমুক্ত হলেও বাড়ি নির্মাণ বা যে খাতে ব্যয় বিনিয়োগের ক্ষেত্রে দেখাতে হয় টাকার উৎস, তখনই প্রয়োজন পড়ে রেমিটেন্স সার্টিফিকেটের। আর এই সনদ দিতেই দেশের বিভিন্ন ব্যাংক গড়িমসি করছে বলে অভিযোগ প্রবাসী ও তাদের স্বজনদের। অথচ সংশ্লিষ্টরা বলছেন এই সনদ দিতে বাধ্য তারা। অর্থনীতিবিদদের শঙ্কা, প্রবাসীদের ভোগান্তি বাড়লে চাপে পড়তে পারে রিজার্ভ। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঈন সুমনের সহায়তায় সাইফুল ইসলামের রিপোর্ট।
দেশের অর্থনীতি ও রিজার্ভের অন্যতম ভিত রেমিটেন্স। এই আয়ের বিপরীতে প্রবাসী বা তাদের পরিবারকে দেশে কোনো আয়কর দিতে হয় না। তবে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে প্রবাসীদের পাঠানো অর্থ খরচ করতে গেলে দেখাতে হয় আয়ের উৎস। তখনই দরকার হয় রেমিটেন্স সনদ বা সার্টিফিকেটের। অভিযোগ আছে এই সনদ দিতে গড়িমসি করছে দেশের বিভিন্ন ব্যাংক। রেমিটেন্স সার্টিফিকেটের জন্য যাই তলব করি, তখন এরা বিভিন্ন রকমের বাহানা দেখায় যে আপনার টাকাটা তো সরাসরি আমাদের ব্যাংকে আসে নাই, এটা তো একটা ব্যাংক একটা বায়া হয়ে আসছে। যে ব্যাংকে আমি টাকাটা পাঠাইতেছি ওই ব্যাংকে যখন আমার রেমিটেন্স সার্টিফিকেট দরকার হচ্ছে তখন ব্যাংক আমাকে এটা দিচ্ছে না, ব্যাংক বলতেছে যে এখান থেকে নেওয়ার জন্য। 30-35 বছরের ওই ডকুমেন্টগুলো এরা চাইতেছে, তো ডকুমেন্ট তো সবগুলো আমার দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয় নাই। টাকা পাঠাইছে এখানে এক্সচেঞ্জ থেকে, কিন্তু ওরা বলতেছে না এই টাকা হুন্ডির থেকে আসছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন দেশের যে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবাসী আয়ের অর্থ জমা হবে সেই ব্যাংক সনদ দিতে বাধ্য। এক্ষেত্রে যে দেশ থেকে রেমিটেন্স পাঠানো হচ্ছে সেই দেশের এক্সচেঞ্জ হাউস বা ব্যাংক থেকে কোনো সনদের প্রয়োজন পড়ে না। যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা পেল তাদের তো জানা থাকা উচিত যে এটা রেমিটেন্স টাকা এসছে অন্য যে কোনো ব্যাংকের মাধ্যমে পাক না কেন, তাহলে তারা এখানে দিতে না চাওয়ার কোনো কারণ নেই। গড়িমসি করাটা একেবারে আমি বলবো ক্ল্যারিক্যাল অলসতা। এটার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের খুব কঠোরভাবে নির্দেশ দিতে হবে। ব্যাংকারদের জন্য এটা কোনো সমস্যা হওয়া উচিত না, শুধু মনোযোগের ব্যাপার। সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ছোট্ট নির্দেশনা দিয়ে দেওয়া হবে যে কোনো গ্রাহক কোনো ব্যাংকে গিয়ে এই রেমিটেন্স এই ধরনের কোনো স্টেটমেন্ট সংক্রান্ত ব্যাপারে ভুগতে পারবেন না। অর্থনীতিবিদরা বলছেন রেমিটেন্স সংক্রান্ত ইস্যুতে প্রবাসীরা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়ে সেই ব্যবস্থা বাংলাদেশ ব্যাংককেই নিশ্চিত করতে হবে। রেমিটেন্স যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা যদি তাদেরকে দেওয়া হয় তার বাড়ি করা থেকে আরম্ভ করে কোনো একটা জায়গায় যখন দরকার হয় সেটি যাতে তারা দেখাতে পারে। বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি, প্রবাসী ও তাদের স্বজনদের প্রয়োজন মতো রেমিটেন্স সনদ দিতে গড়িমসি করার প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সার্টিফিকেট একান্তই যদি প্রয়োজন হয় তাহলে ব্যাংক সেক্ষেত্রে সার্টিফিকেট প্রদান করবে না, সেটাও হওয়া উচিত নয়। আমার মনে হয় ব্যাংক তার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী সার্টিফিকেট ইস্যু করতে পারে। এটাতে তেমন কোনো প্রত্যয়নপত্র ইস্যু করাতে ব্যাংকের কোনো আইনি জটিলতা আছে বলে আমার মনে হয় না। কোনো ব্যাংক যদি রেমিটেন্স সার্টিফিকেট দিতে গড়িমসি করে তাহলে বাংলাদেশ ব্যাংকের হটলাইন নাম্বার 16236-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। উৎসমুখে বাঁধ, তীর দখল করে অবৈধ স্থাপনা, শিল্প কারখানার দূষণ, নাব্য সংকট সহ নানা কারণে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার অধিকাংশ নদ নদী এখন মৃতপ্রায়। বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। এতে এসব নদী সংলগ্ন এলাকায় একদিকে যেমন ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, অন্যদিকে জীবিকার পথ কমে এসেছে জেলেদের। পাশাপাশি বাণিজ্যিকভাবে নৌ রুটও বন্ধ হয়ে গেছে একের পর এক। আর নদী বাঁচাতে পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র পরিকল্পনাতেই সীমাবদ্ধ। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। ঝিনাইদহের গারাগঞ্জ এলাকার ত্রিমোহনীতে কুমার নদের সঙ্গে মিলেছে কালীগঙ্গা নদী, অথচ কালীগঙ্গার উৎসমুখ কুষ্টিয়ায় বাদ দেওয়ার কারণে নদীটি এখন খালে পরিণত হয়েছে। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে কুমার নদীর ওপরও। মেহেরপুরের ভৈরব নদীর উৎসমুখে বাঁধ থাকার কারণে বছরের বেশিরভাগ সময় পানি পাওয়া যায় না। ভারত অংশে পানির প্রবাহ বাধাগ্রস্ত করার কারণে দিন দিন নাব্য হারাচ্ছে নদীটি। একইভাবে চুয়াডাঙ্গার উৎসমুখ বন্ধ থাকায় শুকিয়ে খাল হয়ে গেছে নবগঙ্গার ভাটি অঞ্চল। এ সুযোগে নদী দখলে মেতেছে স্থানীয় প্রভাবশালীরা। নদীর কুষ্টিয়া অংশের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে নানা অবৈধ স্থাপনা। নাব্য সংকট ও অবৈধ দখলে দিন দিন অস্তিত্ব হারাচ্ছে এ অঞ্চলের অন্তত 20টি নদ নদী। নদী সংলগ্ন এলাকায় একদিকে যেমন ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, অন্যদিকে জীবিকার পথ কমে এসেছে জেলেদের। পাশাপাশি বাণিজ্যিকভাবে নৌরুটও বন্ধ হয়ে গেছে একের পর এক। পানি না আসায় ওই নদী ভরাট হয়ে গেছে, ওই জন্য শুকাই গেছে নদী। আর দুদিন পরে হাইটি পার হওয়া যাবে না। জাহাজ যাইতো, বড় নৌকা যাইতো, টোটা যাইতো, তখন এই যে কত মানুষ সুবিধা পাইতো। পানি জমে থাকে, পানি বেরোতে পারে না, অনেক সমস্যা। নাব্যতা ফিরিয়ে আনা যায় তাহলে আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষায়। দেশীয় মাছগুলো সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের দেশ থেকে বিলুপ্তর পথে। খননে নদীগুলোর তেমন কোনো লাভই হয়নি, তার কারণ খননগুলো পরিপূর্ণ হয়নি করা। নদী বাঁচাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাঁধ নির্মাণ ও সব নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা জরুরি বলে মনে করেন পরিবেশবাদীরা। সকল বাঁধকে
পরিকল্পিতভাবে ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে হবে, পলি ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে। তাহলে একেবারে উজান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আমাদের নদীর প্রবাহ ঠিক হবে। মাথাভাঙার পানি খালের মাধ্যমে ভৈরবে নিয়ে আসে একটা পুনঃসংযোগ করলে পারে এই নদীটা প্রবাহিত হতো এবং আমাদের পানির চাহিদাগুলো পূরণ হতো। আর সংকট সমাধানে শুধুমাত্র পরিকল্পনাতেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড। অবৈধ স্থাপনা বা নদীর যে অবস্ট্রাকশনগুলো আছে, এনক্রসমেন্টগুলো, এগুলো অপারেশনের জন্য আমরা তালিকা তৈরি করছি। সব জেলা থেকে তালিকা তৈরি করা হয়েছে এবং এগুলো উচ্ছেদ করতে কত টাকা লাগবে বাজেটও চাওয়া হয়েছে। খুলনা বিভাগে মোট 87টি নদীর মধ্যে 52টি স্থানীয়, 5টি আঞ্চলিক এবং তালিকাবিহীন নদী আছে 22টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। সশস্ত্র বাহিনী দিবস আজ। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধান। সকালে ঢাকা সেনানিবাসে শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। সকাল 8টার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর দায়িত্ববোধ, ধৈর্য ও দেশপ্রেম মানুষের প্রশংসা অর্জন করেছে। বাহিনীর সদস্যদের রাষ্ট্র ও নেতৃত্বের প্রতি অনুগত থেকে দেশের গৌরব সমুন্নত রাখার প্রত্যাশা জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টা তার বাণীতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অস্ত্র উদ্ধার সহ সব কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের সঙ্গে এক হয়ে কাজ করবেন বলে আশা জানান প্রধান উপদেষ্টা। খুলনা ও সাতক্ষীরায় সবজি, চিংড়ি ও তেলাপিয়া মাছে মিলেছে অতিরিক্ত মাত্রায় ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক, আয়রন, সীসাসহ কয়েকটি ভারী ধাতুর উপস্থিতি, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণায় উঠে এসেছে এমন চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, অধিক মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীরা অসৎ পন্থা অবলম্বন করছেন। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজনের রিপোর্ট। সুষম ও নিরাপদ খাবার মানুষকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে যেমন সাহায্য করে, তেমনি অনিরাপদ খাবার জটিল রোগসহ মৃত্যুর কারণও হতে পারে। খাদ্য নিয়ে রীতিমতো সচেতনতা বাড়লেও প্রতিদিন বাজার থেকে যেসব মাছ ও সবজি কিনছি তা কি নিরাপদ? সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের 3 শিক্ষার্থী খুলনা ও সাতক্ষীরার 7টি এলাকার বিভিন্ন ঘেরের মাছ, সবজি, পানি, মাটি ও 20টি কোম্পানির মাছের খাবার উপর গবেষণা করেন। এতে উঠে আসে সবজি, চিংড়ি ও তেলাপিয়া মাছে অতিমাত্রায় ক্ষতিকর ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক, আয়রন, সীসাসহ কয়েকটি ভারী ধাতুর উপস্থিতি। এমনকি ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি নিম্নমানের ফিশ ফিড ব্যবহারের কারণে পানি ও মাটির মাধ্যমে মাছ ও সবজিতে এসব ভারী ধাতু প্রবেশ করছে। ভারী ধাতুর দূষণ শুধুমাত্র পরিবেশেরই ক্ষতি করছে না, বরং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানব স্বাস্থ্যের উপরও বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। সবজি চাষে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের কারণে হেভি মেটালের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাত্রাতিরিক্ত দূষিত এই মাছ এবং শাকসবজি খাওয়ার ফলে মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের গুরুত্বপূর্ণ ক্ষতি হওয়ার পাশাপাশি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অধিক মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীরা অসৎ পন্থা অবলম্বন করছে। আর চিকিৎসকরা বলছেন, জেনে শুনে এসব খাদ্যদ্রব্য গ্রহণ করা বিষ পানের সমান। এতে ভয়াবহ সব রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। মাছে যেমন হেভি মেটাল থাকছে এবং তার সঙ্গে সঙ্গে এই সবজিতেও হেভি মেটাল থাকছে, ফলে দুটাই কিন্তু মানুষ আসলে গ্রহণ করছে, ফলে মানুষের শরীরেও কিন্তু এর মাত্রা আস্তে আস্তে কিন্তু বাড়ছে। অপদ্রব্যের মিশ্রণ এটা কিন্তু অনেকটা জেনে শুনে বিষপানের মতোই হচ্ছে এবং এর যে ক্ষতি এটা দীর্ঘমেয়াদী, আপনাদের আগেই বলেছি, যেগুলো শরীরে ঢোকে কিন্তু বেরোতে চায় না, যার ফলে একবার যদি ঢোকে তাহলে এর বিষক্রিয়া বহুদিন ধরে থাকে। মনিটরিং বৃদ্ধির পাশাপাশি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। এই ধরনের দূষিত মাছ বা সবজি যাই হোক, এটা যাতে আমাদের জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে, এর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের মৎস্য অধিদপ্তরের এই অংশে যতটুকু করণীয় আমরা চেষ্টা করব আমাদের অথরিটির মাধ্যমে
তাদেরকে অবহিত করা এবং এই প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় ব্রয়লার মুরগির মাংস হারে মিলেছিল অতিরিক্ত মাত্রায় নিকেল, ক্রোমিয়াম, সীসা ও আর্সেনিক। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। 3 মাস ধরে বন্ধ খুলনায় হাইটেক পার্কের নির্মাণ কাজ। অগাস্টে সরকার পতনের পর চলে যায় ভারতীয় ঠিকাদার। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কবে থেকে কাজ শুরু হবে বলতে পারছে না খোদ কর্তৃপক্ষ। নেওয়ান হোসেন কোচির তোলা ছবিতে সে খবর জানাচ্ছেন আব্দুল আল মামুন রুবেল। প্রতিদিন একসঙ্গে 200 শ্রমিকের কাজে যেখানে জমজমাট ছিল, সেখানে এখন শুনশান নীরবতা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নির্মাণ সামগ্রী, পড়ে আছে ক্রেন সহ ভারী যন্ত্রপাতিও। পুরো এলাকায় আছেন হাতে গোনা কয়েকজন কর্মকর্তা আর নিরাপত্তা প্রহরী। 2017 সালে খুলনায় হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। নগরীর লবণচড়া এলাকায় 3.59 একর জমির উপর 2022 সালে শুরু হয় নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছর জুনেই। স্টিল স্ট্রাকচারের 7 তলা মাল্টিটেনেন্ট ভবন ও একটি সিনেপ্লেক্স ভবন সহ প্রকল্পে আরও কয়েকটি ভবন নির্মাণ হওয়ার কথা। তবে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টার্বো চলতি বছরের জুলাই পর্যন্ত মাত্র 36% কাজ শেষ করে। আগস্টে সরকার পতনের পর ভারতীয় ঠিকাদার নিজ দেশে চলে যাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অনেক জায়গায় যারা ইন্ডিয়ান প্রকল্প ছিল তারা হয়তো চলে গেছে তাদের নিরাপত্তার কারণে। তাই বলে প্রকল্প ঝুলে যাওয়া এটা কোনো যুক্তিসঙ্গত কারণ না। অনতিবিলম্বে এসব প্রকল্পে বিকল্প ঠিকাদার দেওয়া উচিত। কাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। দেশের তথ্য প্রযুক্তি উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে। আমরা চাই এলাকায় এটা তাড়াতাড়ি যত শীঘ্রই চালু হবে, এলাকার তত উন্নয়ন হবে। এলাকার ছেলেদের সবারই কর্মসংস্থান চালু হয়ে যাবে এই জায়গার থেকে। দ্রুত চালু হয়, দেখা যাচ্ছে যে আবার হয়তোবা আমরা সেই আশায় থাকতে পারবো যে সামনে লোকজন কিছু করতে পারবে। অনেক ধরনের চাকরি বাকরির সুবিধা হইতো, আমাদের স্টুডেন্টদের ফিউচারে একটা চান্স হইতো, একটা বড় স্কোপ হইতো। সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আইটি সেক্টর আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এটা যত দ্রুত সম্ভব কাজটা চালু হওয়াই ভালো। বিভিন্ন ধরনের কোর্স টাইপের কিছু বা মাল্টি লেভেলের কিছু শিখতে পারতাম। কাজ শুরু করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই প্রকল্পটির কাজ আপাতত বন্ধ আছে। আমরা জেলা প্রশাসন থেকে যোগাযোগ করার চেষ্টা করছি সংশ্লিষ্ট দপ্তরের সাথে, দ্রুত কিভাবে কাজটি শুরু করা যায়। খুলনার হাইটেক পার্ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 170 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের পট পরিবর্তনের সুযোগ নিয়ে ঝিনাইদহ পৌরসভার জায়গা দখল করে রাতারাতি নির্মাণ করা হয়েছে মার্কেট। আদালত থেকে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে কয়েকজন ব্যবসায়ী নিজেরাই নির্মাণ করছেন দোকান। এ ব্যাপারে কিছুই জানে না পৌর কর্তৃপক্ষ, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহ পৌরসভার সামনের এই মার্কেটটি নির্মাণ করা হয় গত 5 আগস্টের পর। দেশের পট পরিবর্তনের সুযোগ নিয়ে অনেকটা রাতারাতি স্থানীয় কিছু ব্যবসায়ী মার্কেটটি নির্মাণ করে ব্যবসা শুরু করেন। পৌরসভার জায়গা দখল করে আধা পাকা দোকান উঠিয়ে অনেকে আবার ভাড়াও দিয়েছেন। স্থানীয়রা জানায় 2019 সালে বহুতল শপিং মল তৈরির জন্য মার্কেটটি অপসারণ করে পৌর কর্তৃপক্ষ। সেই সঙ্গে অপসারণ করা হয় পৌর শিশু পার্কও। পরে পরিবেশবাদী সংগঠন বেলা আদালতে মামলা করলে বন্ধ হয়ে যায় শপিং মলের নির্মাণ কাজ। সে সময় নির্মাণাধীন শপিং মলের সামনে অস্থায়ী দোকান করে ব্যবসায়ীরা ব্যবসা করত। কিন্তু সরকার পরিবর্তনের পর ভেঙে ফেলা পৌরসভার মার্কেটে চুক্তিতে বরাদ্দ নেয়া ব্যবসায়ীরা স্থায়ীভাবে দোকান করেছেন। অবৈধভাবে মার্কেট নির্মাণ করায় ক্ষুব্ধ স্থানীয়। রাতের আধারে কে বা কারা করে ফেলেছে এই বিষয়ে আসলে পৌরসভাও জানে না। হাইকোর্টে বিচারাধীন আছে, কিন্তু সামনে আবার রাস্তার ধারে এর মার্কেট কিভাবে হলো। ব্যবসায়ীদের দাবি বিগত দিনের চুক্তি নেওয়ার কাগজপত্র ঠিক থাকায় তারা দোকান নির্মাণ করে ভালোভাবে ব্যবসা করছেন। 5 থেকে আগে থেকে আমরা এখানে ছিলাম, কিন্তু সামনে একটু দুর্বলভাবে ছিলাম, 5 থেকে পর থেকে একটু ভালোভাবে আছে। পৌরসভা থেকে একটা দলিল নিয়েছি, সেই দলিল মোতাবেকই আমরা আছি। তবে কে বা কারা দোকান নির্মাণ করেছেন কিছুই জানে না পৌর কর্তৃপক্ষ। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের। পৌরসভার সাথে কোনো আলোচনাই হয়নি। আমরা বিষয়টি জানার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণের করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। পৌরসভার সামনের জায়গা দখল করে 20টি দোকান নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ের জন্য সম্ভাব্য আরও 2 জনের নাম প্রস্তাব করেছেন। শিক্ষামন্ত্রী হিসেবে লিন্ডা ম্যাকমোহন আর বাণিজ্য মন্ত্রী পদে ধনকুবের
হাওয়ার্ড লাটনিককে মনোনয়নের কথা জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর এতটুকুও কালক্ষেপণ করেননি ডোনাল্ড ট্রাম্প। মসনদে বসার আগেই নিজ প্রশাসন গোছানোর কাজ শুরু করেছেন তিনি। একে একে প্রশাসনের শীর্ষ পদে নিজের পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করছেন। এরই ধারাবাহিকতায় নতুন প্রশাসনের শিক্ষামন্ত্রী হিসেবে ওয়ার্ল্ড রেসলিং কোম্পানির সাবেক সিইও লিন্ডা ম্যাকমানকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানান, লিন্ডা ম্যাকমান তার কয়েক দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষায় যুক্তরাষ্ট্রকে ১ নম্বর দেশে পরিণত করবেন। তার দক্ষতা ও অভিজ্ঞতাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন নিশ্চিত করবেন। ম্যাকমান ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষুদ্র ব্যবসায় প্রশাসনের নেতৃত্ব দেন। বর্তমানে তিনি ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন সহ সভাপতি হিসেবে কাজ করছেন। এদিকে বাণিজ্য মন্ত্রী হিসেবে ধনকুবের হাওয়ার্ড লাটনিককে মনোনীত করার কথা জানিয়েছেন ট্রাম্প। লাটনিক মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যান্টর ফিটজেরাল্ডের প্রধান। এক বিবৃতিতে লাটনিকের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প জানান, হাওয়ার্ডের ওয়াল স্ট্রিটে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্রের রাজস্ব ও বাণিজ্য ক্ষেত্রে নেতৃত্ব দেবেন তিনি। ট্রাম্প প্রশাসনে মেডিকেয়ার ও মেডিকেড পরিষেবার নেতৃত্ব দিতে হার্ট সার্জন ও টিভি ব্যক্তিত্ব ডাক্তার মেহমেদ ওজের নাম প্রস্তাব করা হয়েছে। মেহমেদ ২০২২ সালে ট্রাম্পের সমর্থনে পেনসিলভেনিয়ায় রিপাবলিকান প্রতিনিধি হিসেবে সিনেটর পদে লড়েছিলেন, তবে ডেমোক্র্যাট প্রার্থীর কাছে হেরে যান তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল? ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কথাতে সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। ক্রিকেট অপারেশনস ইনচার্জ বলছেন, ওয়ানডের বিবেচনায় থাকার কারণে অনুশীলন করার জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে তামিমকে। প্রশ্ন উঠেছে সেন্ট্রাল উইকেট ব্যবহারের যৌক্তিকতা নিয়ে। জাতীয় দল থেকে 1 বছরের বেশি সময় ধরে বাইরে তামিম ইকবাল। গত বছরের সেপ্টেম্বরে শেষবার দেশের হয়ে এই মাঠে খেলেন তামিম। এরপর থেকেই হোম অফ ক্রিকেটই তার প্র্যাকটিস গ্রাউন্ড। ইনডোর জিম থেকে সেন্ট্রাল উইকেট সবখানে অবাধ বিচরণ। যদিও বিসিবির গঠনতন্ত্র বলছে হোম অফ ক্রিকেটের ফ্যাসিলিটিস কেবল কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের জন্য। বিশেষ বিবেচনায় সেখানে অনুশীলনের সুযোগ পেতে পারে এইচপি কিংবা এ দল। এছাড়া ব্যক্তিগত অনুশীলনের প্রয়োজন হলে নিজ খরচে বিকল্প খুঁজে নেওয়ার পরামর্শও দেয়া হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এটা একটা টেস্ট ভেন্যু, এখানে মেন পিচ কিভাবে পায় একজন যে কোনো এসে ইন্ডিভিজুয়াল। আমি এখন মোটামুটি বছরে 1 কোটি টাকা ইনকাম করি, তা আমি কেন নিজের প্র্যাকটিসের ব্যবস্থা করে নেই না? তবে সে পরামর্শ খাটে না তামিম ইকবালের ক্ষেত্রে। খান সাহেবের জন্য বিশেষ ব্যবস্থার কারণ বিসিবির পরিকল্পনা। এখনো ওয়ানডে টিমের বিবেচনায় আছেন এই ওপেনার। তামিম ইকবালকে এখন তুমি কোন ক্যাটাগরিতে ফেলবা? উনি সেন্ট্রাল কন্ট্রাক্টে নাই, এই বছর নাই, বাট হি মাইট কাম ব্যাক না, ফর্মার ক্যাপ্টেন। তামিম ইকবাল কিছুদিন আগে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল এবং হি মাইট কাম ব্যাক টু দ্য ওয়ানডে স্কোয়াড ইফ হি ইজ ফিট। 17 বছরের ক্যারিয়ার, দেশকে নেতৃত্ব দেওয়ার অতীত, সব মিলিয়ে বিসিবির এতটুকু সুবিধা পেতেই পারেন তামিম। তবে প্রশ্ন উঠেছে সেন্ট্রাল উইকেটের ব্যবহার নিয়ে। এমনিতেই ম্যাচের ব্যস্ততায় যাচ্ছে তাই অবস্থা এই ভেন্যুর উইকেটের। কালে ভদ্রে যতটুকু বিশ্রাম মেলে সেখানে ব্যক্তিগত অনুশীলনকে চরম বিলাসিতাই বলা চলে। একটা দেশের মূল ভেন্যুর উইকেটে এমন ব্যক্তিগত অনুশীলনের নজির বিরল। বিশেষজ্ঞদের মত, তামিমের প্র্যাকটিস সেশনগুলো ক্ষতি করছে হোম অফ ক্রিকেটের। গাছগুলো মরে যাবে। এটা হয়তো আপনি একটা উইকেটে 4 দিন কি প্র্যাকটিস দিতে পারেন, 4 দিন, 1 সপ্তাহ দিলে বেশি অতিরিক্ত হয়ে যায়। 4 দিন দিলে আপনি গাছগুলো বেশি একটা ক্ষতি হবে না, কিন্তু ফুটমার্ক গুলো ববিং ক্রিসে যে জায়গাটা ব্যাটসম্যান দ্বারা ব্যাট করবে এই জায়গাটা ক্ষতি হবে, এই জায়গাটা গাছ রিপ্ল্যান্ট করে দিলে ঠিক হয়ে যাবে। উইকেটের এমন বিসর্জনের পরেও তামিমকে ওয়ানডে দলে ফেরাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। তবে প্রশ্ন ওঠে, চ্যাম্পিয়ন্স ট্রফির মাস 3 বাকি থাকায় এই ক্রিকেটারের নিজেকে প্রমাণের মঞ্চ কই, নাকি কেবল নামের ভারেই সরাসরি প্রত্যাবর্তন ঘটাবেন সাবেক টাইগার অধিনায়ক? সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সশস্ত্র বাহিনী দিবসে ৭১-এর বীর শহীদদের স্মরণ। ঢাকা সেনানিবাসের শিখা নির্মাণে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও 3 বাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার। গণতন্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টা দেখতে রিপাবলিকান নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।